আপনারা অনেকেই যারা আসেন, যেমন এখানে কি জানি বলে, অনেকেই আছেন, যেমন আমাকে মহিদুর রহমান সাহেব বলেছেন যে উনি যখন প্রথম রেস্টুরেন্ট দেন উনি নিজেই সার্ভিং এর কাজ করতেন। মনে আছে? আপনি বলেছিলেন আমাকে, কয়েছেন আমাকে একদিন বলেছে যে ও নিজেও প্রথমে কাজ করতো। কিন্তু ধরেন একটা ছেলে এই যে রেস্টুরেন্টে কিভাবে খাবার দিতে হয়, কিভাবে শেফের কাজ করতে হয়, অথবা কিভাবে ডাইনিং সাজাতে হয়, এটা যদি আপনি একটা ছেলে বা একটা মেয়েকে যদি প্রপারলি ইনস্টিটিউশন মাধ্যমে শিক্ষা দিতে পারেন উইথ আদার কোয়ালিটিস ক্যারিকুলাম, কি ও স্পোর্টসে ভালো, ও মিউজিকে ভালো, এবং সাথে ইংলিশ ল্যাঙ্গুয়েজ জানে, সাথে সেকেন্ড আরেকটা ল্যাঙ্গুয়েজ জানে। ইংলিশের বাইরে যদি আপনি বলেন সেকেন্ড আরেকটা ল্যাঙ্গুয়েজ জানে, তাহলে একটা বাচ্চা, একটা ছেলে বা মেয়ে ক্লাস 12 পর্যন্ত ও পড়ালেখায় মোটামুটি, বাট ইংলিশটা মোটামুটি সে ভালো পারে, সাথে জার্মান বা ফ্রেঞ্চ ভালো পারে, স্পোর্টস জানে, আর্ট জানে, ডিবেট করতে পারে, ভোকেশনাল ট্রেনিং অথবা স্পেশাল কোনো এরকম হোটেল ম্যানেজমেন্ট ট্রেনিং তার আছে। এখন বলেন তো এই বাচ্চাটাকে কে কোথায় আটকে রাখতে পারবে? ও যদি বিদেশে কোথাও যায় জবের কোনো প্রবলেম হবে? এতগুলা কোয়ালিটি যার মধ্যে আছে, জবের কোনো প্রবলেম হবে না। হ্যাঁ, আপনি হ্যাঁ বসেন, আসছি। আমরা ওকে বাচ্চাদেরকে কি কি শেখাবো? আমাকে যদি এই মুহূর্তে বলেন, অনেকের মধ্যে হয়তো ইটালিতে গিয়েছেন, ইউরোপের আরো অনেকগুলো দেশ। বাংলাদেশের পপুলেশন যদি আমরা ডাইনামিকটা দেখি, তাহলে আমরা দেখব কি ইয়াং জেনারেশনের সংখ্যা বেশি, এল্ডারলি জেনারেশনের সংখ্যা কম। কিন্তু আমরা ইউরোপের অনেক দেশে আমরা যদি যাই, আমরা দেখব যে এল্ডারলি জনসংখ্যা বেশি, ইয়াং জেনারেশন কম। ইভেন ইটালিতে গ্রামের পর গ্রাম খালি হয়ে যাচ্ছে, জাপানে গ্রামের পর গ্রাম খালি হয়ে যাচ্ছে, ইভেন চায়নাতে এই সমস্যা শুরু হয়েছে। এখন ধরেন একটা ছেলে বা মেয়ে ইটালিয়ান ল্যাঙ্গুয়েজ পারে, ইংলিশ তো পারেই, জাপানিজ ল্যাঙ্গুয়েজ পারে, তাহলে এই বাচ্চাটা যখন যাবে উইথ আদার কোয়ালিফিকেশন, ওকে কে আটকে রাখবে? আমরা সেই জন্য চিন্তা করেছি, আমরা যেই সাবজেক্টগুলো, ল্যাঙ্গুয়েজ কোর্সগুলো অ্যাড করব। ভালো লাগছে? কন্টিনিউ করব? আমরা তাদেরকে জার্মান, ফ্রেঞ্চ, জাপানিজ, ম্যান্ডারিন অ্যান্ড অ্যারাবিক, এই কয়টা। আচ্ছা, বলতে পারেন অ্যারাবিক কেন? বাংলাদেশে বছরে 8 থেকে 10 লক্ষ মানুষ বিদেশে যাচ্ছে। এই 8 থেকে 10 লক্ষের মতন প্রায় 7 লক্ষ মানুষ মিডল ইস্টে যাচ্ছে। কিন্তু আনফর্চুনেটলি এই 7 লক্ষ মানুষ খুব লো পে স্কেলের কাজ করছে। আমরা এটাকে একটা অর্গানাইজ ওয়েতে নিয়ে আসতে চাচ্ছি। যেই মানুষগুলো মিডল ইস্টে যাচ্ছে, তাদেরকে যদি আপনি মিডল ইস্টে যেই কাজগুলো হয়, যেই জবগুলো বেশি পাওয়া যায়, সেই রিলেটেড ট্রেনিংগুলো যদি তাদেরকে দিতে পারেন, সেই রিলেটেড ট্রেনিং উইথ দ্য ল্যাঙ্গুয়েজ আপনি যদি তাদেরকে রেডি করতে পারেন, তাহলে যে মাসে $100 বেতন পাচ্ছে, ইজিলি সে $500 বেতন পাবে। ভ্যালু অ্যাড হচ্ছে। যেমন নর্মালি আমরা জানি যে নোয়াখালী, চট্টগ্রাম এই দিকের লোকজন মিডল ইস্টে যাচ্ছে, কাজে আমরা একটা চিন্তা করি যে ওই জোনগুলোতে আমরা মিডল ইস্ট ওরিয়েন্টেড এবং অ্যারাবিক ল্যাঙ্গুয়েজের উপরে জোর দেব বেশি। আমরা জানি যে ফরিদপুর বেল্টের লোকজন মোস্টলি ইটালি এই দিকে থাকে, আমরা এই এলাকাগুলোতে ইটালিয়ান ল্যাঙ্গুয়েজ এবং এখানে যেই জব ওরিয়েন্ট আছে, জবগুলো পাওয়া যায়, সেগুলোর ব্যাপারে আমরা ভোকেশনাল বা ট্রেনিং ইনস্টিটিউটগুলো রেডি করব। ঠিক এইভাবে যেই জোনগুলোতে হয়, সিলেট তো সবগুলাই পারে, ঠিক ওভাবে আমরা জিনিসটাকে সাজাবো। এবার আসেন, মোটামুটিভাবে এডুকেশনটা আপনাদের সামনে তুলে দিলাম। প্ল্যান, নো স্বপ্ন, অল দিজ আর প্ল্যানস। আচ্ছা, এবার আসেন স্পোর্টস। দেখুন, আমাদের কেন সবাইকে ডাক্তার, ইঞ্জিনিয়ার, আর্কিটেক্ট হতে হবে? আমাদের বাচ্চারা কি প্রফেশনাল স্পোর্টসম্যান হতে পারে না? এই যে লন্ডনে বিখ্যাত ফুটবল প্লেয়ার বেকহাম, সবাই পাগল হয়ে যাচ্ছে, তো প্রফেশনাল প্লেয়ার। দেখেন ও নাইটহুড পেয়েছে না? হ্যাঁ, হামজাকে দেখেন, তারপরে হ্যাঁ ওকে দেখেন, তারপরে তো এই যে প্রফেশনাল প্লেয়ার। আমাদের মেয়েরা দেখেন এশিয়ান ফুটবলে ভালো করছে, ছেলেরা ওয়ার্ল্ড ওয়াইড ক্রিকেটে ভালো করছে আমাদের। তাহলে আরো যে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি ছেলে মেয়ে আছে যারা উঠছে, কেন এদের মধ্যে থেকে প্রফেশনাল প্লেয়ার আমরা ক্রিয়েট করব না?
আপনারা কি নতুন কুড়ি নামে একটা প্রোগ্রাম আছে ভাই, জানেন আপনারা? আচ্ছা, আমরা এই নতুন কুড়ি তো আছে, এটাকে আমরা যেমন আরো সুন্দর করে সাজাবো, একইভাবে নতুন কুড়ির মধ্যে আমরা নতুন করে স্পোর্ট আমরা চালু করব। এই স্পোর্ট চালু করার মাধ্যমে আমরা দেশের ভিতরে বিভিন্ন টাইপের খেলোয়াড় যারা আছে তাদেরকে আমরা বের করে নিয়ে আসব। এবার আসেন, স্পোর্ট গেল, অর্থাৎ স্পোর্টকে আমরা প্রফেশনাল স্পোর্টসম্যান তৈরি করতে চাই দেশে, আমাদের জেনারেশনের ভিতর থেকে। এবার আসেন হেলথ নিয়ে কথা বলি। আমরা এখানে এনএইচএস এর সুবিধা সবাই আমরা পাই, আর যারা এফোর্ড করতে পারি তারা আমরা প্রাইভেটে যাই, প্রাইভেট জিপি, প্রাইভেট কনসালটেন্টের কাছে যাই, কিন্তু সেটার সংখ্যা কিন্তু খুব কম। বাংলাদেশে চিন্তা করে দেখেন, 20 কোটি মানুষ, এই 20 কোটি মানুষকে আপনি কিভাবে হেলথ ফ্যাসিলিটি দিবেন, কিভাবে তাকে বেসিক হেলথ ফ্যাসিলিটি দিবেন, এটা কি আমরা কখনো চিন্তা করেছি? 20 কোটি মানুষকে কিন্তু প্রত্যেককে এইভাবে হেলথ ফ্যাসিলিটি দেওয়া কিন্তু ভেরি এক্সপেন্সিভ এবং ভেরি ডিফিকাল্ট ব্যাপার, নিয়ার টু ইম্পসিবল। তো এখন ইউরোপে কিন্তু একটা কাজ এরা শুরু করেছে, প্রিভেনশন। নিশ্চয়ই বাই নাও আপনারা অনেকেই পরিচিত প্রিভেনশন। আমাদেরকে এই প্রিভেনশনে যেতে হবে। আমরা যদি গ্রামের দিকে যাই, জেলা উপজেলায় যাই, আমরা তাহলে কি দেখি? ম্যাক্সিমাম রোগী কি কার্ডিয়াক পেশেন্ট, অর্থাৎ হার্টের রোগী, কিডনি ডায়ালিসিস, তারপরে আপনার ডায়াবেটিক পেশেন্ট, এই তিনটা কিন্তু খুব দেখা যায়। আমরা চিন্তা করেছি কেন এই জিনিসটা চিন্তা করলাম, প্রিভেনশনের উপরে আরো বেশি চিন্তা করলাম কেন? একটা এক্সাম্পল দেই। ধরেন সিলেট মেডিকেল কলেজ, এটা তো সিলেট শহরে, তাই না? মেডিকেল কলেজ, এই মেডিকেল কলেজ কত বেডের? হ্যাঁ, ওসমানী মেডিকেল কলেজ কত বেডের? 600 বেডের। আচ্ছা ঠিক আছে, 600 বেডের। আচ্ছা 700, ওকে 700। এই 700 বেড, তার মানে সরকারের পক্ষে পসিবল এইখানে প্রতিদিন 700 বেডের ওষুধ, ডাক্তার, নার্স, ব্যান্ডেজ যাই লাগুক না কোনো 700-এর ক্যাপাসিটি আছে দেবার সরকারের। কিন্তু আপনি একদিন ওই সামনে দাঁড়িয়ে থাকেন, ওখানে 700 না, ওখানে এভরিডে 3000 পেশেন্ট আসে। 3000 পেশেন্ট, অর্থাৎ ধরেন আজকে 16 তারিখ 3000 আসলো, কালকে 17 তারিখ 3000 আসলো, পরশুদিন 18 তারিখ 3000 আসলো। আপনি আজকে 700 নিলেন, তার মানে 3000 3000 3000 পরপর 2 দিন ধরি আমরা 3000 6000। আপনার ক্যাপাসিটি হচ্ছে 700 টু ম্যানেজ ক্যাপাসিটি হচ্ছে 700। আপনি 6000 থেকে আজকে 700 আর কালকের 700 আপনি মাইনাস করেন, ঠিক আছে 1400 নিলেন, বাকি থাকলো কত থাকলো? আমি অঙ্কে কাঁচা, বলেন কত থাকলো? হ্যাঁ